আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে পরমাণুর গঠন তার যে অনুশীলনী আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথম নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এক নাম্বারে কি আছে? এখানে শূন্যস্থান দিয়ে আছে এর মতবাদে পরমাণু অবিভাজ্য। তাহলে কি হবে? ডেমোক্রিটাস এর মতবাদে কি পরমাণু অবিভাজ্য? ডেমোক্রিটাস। তারপরে কি আছে? পরমাণুর ভরের প্রায় পুরোটাই কি নিউক্লিয়াসে থাকে, মানে পরমাণুর যে ভর প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। তারপরে কি আছে? 3 নম্বরে পরমাণুর বেশিরভাগ জায়গায় এখানে ড্যাশ আছে, অর্থাৎ ফাঁকা। তারপরে কি আছে? পরমাণুতে ড্যাশ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, অর্থাৎ প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা কি হয়? সমান হয়। তারপরে যদি আমরা এখানে দেখি তাহলে কি বলা হচ্ছে, আমরা কিন্তু এগুলো যে আমরা যে পড়েছিলাম না গল্পের ভিতরে, কিন্তু আমাদের এগুলো সবই বলতে গেলে জানা। এখানে জাস্ট আমি বলে দিচ্ছি যাতে তোমরা নিজেরা করে লিখতে পারো নিজেদের মতো করে। তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে কি আছে? একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে তা চিত্র এঁকে দেখাও ও বর্ণনা করো। তো এখানে আমরা পড়েছি না যে পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত, এটা পড়েছি। তারপরে আমরা লিখতে পারি পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধানবিহীন কণিকা নিউট্রন থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই থাকে নিউক্লিয়াসে। ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আবার কি করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এগুলো কিন্তু আমরা সবাই জানি। তারপরে কি আমরা এরকমও লিখতে পারি যে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা থাকে, প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তারপরে আমরা কি বলতে পারি? এখানে আমরা কিন্তু এতটুকু, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এতটুকুই লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার প্রশ্নের শেষ। তারপরে 2 নম্বরে আছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। এখানে কিন্তু আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আঁকতে পারি। যদি আমি এখানে একটা আঁকাই, এখানে একটা, যেহেতু বলেছে 7 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 7 হবে, তাহলে আমাদের এখানে দুইটি কক্ষপথ এঁকে এখানে কি, যেহেতু পারমাণবিক সংখ্যা আমরা যদি নাইট্রোজেন n দ্বারা প্রকাশ করব, n এখানে দেব n, এটা হলো n। তারপরে আমাদের যদি দিক পরমাণু কক্ষপথে, এখানে দুইটা থাকবে পরমাণু আর এখানে দুইটা, ঠিক আছে? যদি আমরা একটু অন্য কালি দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি এই কালিটা দিলাম। এই যে এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা পরমাণু। তারপরে এই যে যে দ্বিতীয় যে কক্ষপথ, সেখানে একটা থাকবে, আর আরেকটার এই পাশে একটা থাকবে, এবং এই যে আরেকটা দ্বিতীয় কক্ষপথে একটা থাকবে, আরেকটা থাকবে এখানে। তারপরে আমরা এই যে পাশে এই আরেকটা পরমাণু, এটা হবে ইলেকট্রন। এটা যেটা দিলাম সেটা ইলেকট্রন হবে। আর কি হবে? এটা হলো এই যে যে এই সবুজ দাগটা, এটা হলো প্রথম কি কক্ষপথ, আর এই যে এটা হলো দ্বিতীয় কক্ষপথ। তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। তো এটা এবার কি করব? এটা এবার মুছে দিয়ে আমরা এর ব্যাখ্যাটা লিখতে পারি এইভাবে যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ নাইট্রোজেনের পরমাণুতে 7টি প্রোটন আছে। আবার আমরা কি জানি? পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি প্রায় সমানই হয়। সেক্ষেত্রে নাইট্রোজেনের যে পরমাণুতে 7টি ইলেকট্রন আছে, যেহেতু প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, সেহেতু আমরা কি নাইট্রোজেনের পরমাণুর প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথের অবশিষ্ট 2টি এবং 5টি ইলেকট্রন থাকবে। সুতরাং নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন যে হচ্ছে কি, ইলেকট্রন হচ্ছে n 7 সমান সমান আমরা কি দেব? 2 আর 5 দেব। এরকম দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তারপরে 3 আমরা কি দিতে পারি? 3 আমরা দেব কি আছে এখানে? চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। তো আমরা চিকিৎসা ও ক্ষেত্রে কিভাবে করতে পারি? যে আইসোটোপ বিভিন্ন কণা এবং রশ্মি তেজস্ক্রিয়ভাবে বিকিরণ করে। আবার আইসোটোপের ধর্ম ব্যবহার করে কি করে? বিভিন্ন ক্ষেত্রে, যার মধ্যে চিকিৎসা ক্ষেত্র ও কৃষি ক্ষেত্র অন্যতম। নিচে চিকিৎসা ক্ষেত্র আমরা এভাবে লিখতে পারি যে নিচে চিকিৎসা ক্ষেত্রের ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করা হলো। এবার চিকিৎসা ক্ষেত্রে কি হবে? যে হলো ক্যান্সারে আক্রান্ত রোগীদের কোষ ক্যান্সারে আক্রান্ত, তাই আইসোটোপের মাধ্যমে নির্ণয় করতে পারি। তারপরে আবার দিতে পারি যে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করতে পারি। আবার দিতে পারি
এবার আমরা কি দিতে পারি, আইসোটোপের মাধ্যমে রক্তের যে ক্ষতিগ্রস্ত যে রক্তনালী আছে সেটাকে শনাক্ত করতে পারি। আবার তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে যে ডাক্তারের যে যন্ত্রপাতি সেগুলো কি করতে পারি, জীবাণুমুক্ত করতে পারি। আবার কৃষিক্ষেত্রে কি করতে পারি, কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আবার কখন কি সার কিভাবে প্রয়োগ করতে হবে তা জানতে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করতে পারি। এভাবে আমরা লিখে দিলেই হবে। তারপর 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে আছে পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য আয়নে পরিণত হয়, বুঝছো। তারপরে ব্যাখ্যা এইভাবে দিতে পারি যে মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই স্থিতিল অবস্থায় আসতে চাওয়ার যে বা আসার জন্য পরমাণুর আয়নে পরিণত হয়। এভাবে আমরা কিন্তু দিতে পারি। তারপরে কি আছে, কাটায়ন ও আনায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো কাটায়ন বা আনায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণ দিয়ে আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে, অর্থাৎ যে আধানযুক্ত যে পরমাণু তাকেই কিন্তু আমরা আয়ন বলে থাকি। যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন হারায় বা দান করে তখন পরমাণুটি ধনাত্মক আধানযুক্ত হয়। যে পরমাণু ধনাত্মক আধানযুক্ত হয় তা কাটায়ন বলে, অর্থাৎ যে পরমাণু ধনাত্মক আধানযুক্ত হয় তাকেই কিন্তু আমরা কাটায়ন বলে থাকি। আবার যদি আমরা যেমন বলতে পারি যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281, এক্ষেত্রে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন হারিয়ে কাটায়নে পরিণত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা এইভাবে লিখতে পারি, এই যে এন, আমরা একটা কলম নিয়ে দেখাই, এখানে আমরা দিতে পারি এন এ দিয়ে আমরা একটা তীর চিহ্ন দিতে পারি, দেওয়ার পরে এখানে এন এ প্লাস যে তারপরে আমরা এখানে একটা প্লাস দেব, তারপরে ই মাইনাস, এভাবে কাটায়নে পরিণত হতে পারে। আবার যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে পরমাণুর ঋণাত্মক আধানযুক্ত হয়। এই ঋণাত্মক আধানযুক্ত পরমাণুর আনায়ন বলে। এর একটা উদাহরণ কি, এখানে আমরা দিতে পারি এফ প্লাস ই মাইনাস তারপরে দিয়ে এফ মাইনাস, এভাবে আমরা কাটায়ন দিতে পারি। তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বোঝানো শেষ। তারপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন চলে যাব আমরা। তো বহু নির্বাচনী প্রশ্নে আছে কি, একটি পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে। তো একটি পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কি আমরা জানি যে 8টি ইলেকট্রন থাকতে পারে। এখানে অ্যান্সার হবে খ নাম্বার 8। তারপর রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় কি, যে অর্থাৎ রাদারফোর্ডের যে একটা পরীক্ষণ ছিল সেটা থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে কিভাবে, পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায়, আবার পরমাণুকে বেশিরভাগ অংশই ফাঁকা। এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ খ নাম্বারে 3, অর্থাৎ পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। এটাই আমাদের অ্যান্সার। তারপরে যদি আর দেখি আছে কিনা, এখানে কিন্তু আমাদের আরো একটা আছে, নিচের বাক্যটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন আছে, অর্থাৎ পরমাণুর ভর সংখ্যা কত। তাহলে আমাদের যদি আমরা জানি এখানে কি, এখানে আমরা যদি দেখি যে এখানে কি বলা হয়েছে, তথ্য এখানে একটি পরমাণুর প্রোটন সংখ্যা 10 আছে এবং নিউট্রন সংখ্যা 8। তাহলে বের করতে হবে আমাদের ভর সংখ্যা। এবার আমরা ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এটা আমাদের কি, এটা আমাদের সূত্র ছিল। তাহলে 10 যোগ 8, এখানে অ্যান্সার হবে 18, অর্থাৎ ভর সংখ্যা হলো 18। তারপরে আমাদের কি আছে, এখানে উদ্দীপকে উল্লেখিত মৌলটি কি, উদ্দীপকে মৌলটি কি, নিয়ন, এখানে উত্তর হবে নিয়ন। অর্থাৎ আমাদের দেওয়া আছে মৌলটির প্রোটন সংখ্যা হলো 10, যেহেতু মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, অর্থাৎ মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা জানি কি 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে নিয়ন, Ne। নিয়নকে আমরা Ne দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা কিন্তু এই যে যে টিক আছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আমরা কিন্তু শেষ করে ফেলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।